আমাদের অবস্থান তো স্পষ্ট যে ভারত মে अगर रहना होगा বন্দে মাতরম कहना होगा। তো এই মুহূর্তে তারা সেখানে নেই। তারা নীল আকাশে মিশে গিয়েছে না বাংলাদেশে ফিরে গিয়েছে না তো বিরাট জনবহুল অঞ্চলের মধ্যে তারা হারিয়ে গেছে সেটা জানা যাচ্ছে না। পরবর্তীকালে কংগ্রেসের নেতারা দেশভাগের সম্পূর্ণ দায় গান্ধীজির উপরে চাপিয়ে দিয়ে চলে গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের এই রাজ্য বিভক্ত হয়েছিল ধর্মের ভিত্তিতে, এই দেশ টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে। মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতেই দেশ বিভক্ত হয়। 1942 সালে গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখেছেন যে বিশাল সংখ্যক মুসলমান যদি মনে করে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকবে, এবং তারা যদি মনে করে তারা একটি পৃথক রাষ্ট্র চায়, তাহলে তারা পৃথক রাষ্ট্র তৈরি করে নিতে পারে, যদি না উল্টো দিকে বৃহত্তর জনসমাজ তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে না তোলে। অর্থাৎ গান্ধীজি সে অর্থে দেশভাগ চাননি। পরবর্তীকালে কংগ্রেসের নেতারা দেশভাগের সম্পূর্ণ দায় গান্ধীজির উপরে চাপিয়ে দিয়ে চলে গিয়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের পশ্চিমবঙ্গ একবার আমরা বিভক্ত হয়ে গেছে, আবার এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন যেটা চলেছে, আজকে যেটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এটা শুধু নির্বাচনের প্রাক্কালেই বিজেপি এসে ঘটনা বলছে এরকম নয়। আমি আবার বলছি, একমাত্র রাজনৈতিক দল বিজেপি যারা 80 দশকের মধ্যভাগ থেকে ধারাবাহিকভাবে সীমিত শক্তিতেও এই আন্দোলন চালিয়ে নিয়ে গেছে। দেখুন, আমাদের কলকাতার অনতি দূরে রাজারহাটে নিউ টাউনের মিঠু কলোনি হয়ে গেল মাসুদ কলোনি। আজকে সেখানে সবাই কিন্তু তারা জায়গা খালি করে দিয়ে চলে গেছে। বর্তমানের যে সরকার তাদের জন্য ঘর বানিয়েছিল, তাদের জন্য ভোটার লিস্টে নাম তোলার প্রায় ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছিল, কিন্তু এই মুহূর্তে তারা সেখানে নেই। তারা নীল আকাশে মিশে গিয়েছে না বাংলাদেশে ফিরে গিয়েছে না তো বিরাট জনবহুল অঞ্চলের মধ্যে তারা হারিয়ে গেছে সেটা জানা যাচ্ছে না। আমাদের আসামের আমরা যে কথা বলেছি, এই যে সাইলেন্ট ইনভেশনের কথা, তো এটা তো আসাম হাইকোর্ট বলছে যে 2024-2025 যে অপারেশন প্রঘাত হয়েছিল আসামে, বুলডোজার দিয়ে বহু বাড়িকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার কারণ কি, ওখানে ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছিল এবং সেখানে জেএমবি, লস্করে তৈবার মতো বহু সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ পাওয়া গেছে। এই মামলা যখন কোর্টে আদালতে যায়, তখন সেখানে আদালতের অবজারভেশন ছিল যে ইট ইস এ সাইলেন্ট ইনভেশন। এই যে সাইলেন্ট ইনভেশন হচ্ছে আমাদের ডেমোগ্রাফির ওপরে, এবং তার সঙ্গে বাড়ছে র্যাডিক্যালাইজেশন। ভারতবর্ষকে বদলে দাও, ভারতবর্ষের চরিত্র বদলে দাও, শুধুমাত্র ডেমোগ্রাফি, জনসংখ্যার পরিবর্তন করে, শুধু পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশকারীদের ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এর সবচেয়ে বড় প্রমাণ হলো, আজ পর্যন্ত অবিজেপি শাসিত রাজ্যেও যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তারা তাদের ফলস আইডেন্টিটি বা কার্ড, তাদের ফেক ওই আধার কার্ড তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ থেকে। এবং এরা শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, আজকে আমাদের যারা ভারতীয় মুসলমান আছে, আজকে মুর্শিদাবাদের যে ভারতীয় মুসলমান আছে, উত্তর 24 পরগনায় যারা আছে, ওরা এপার থেকে এসে ওপার থেকে এসে তারা এপারের মুসলমানদেরও রুজি রুটির উপরে হাত বসাচ্ছে, ভাগ বসাচ্ছে। আমরা কতদিন আমাদের রাজ্যটাকে ধর্মশালা বানিয়ে রাখবো? আজকে এটা সামনে আনবার জন্য আমরা এটাকে লঞ্চ করলাম। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চর্চায় বেরিয়ে আসছে যে ভোটার টাকায়, মানে রেশন কার্ড পাওয়া যাচ্ছে 10,000 টাকার বিনিময়ে, ভোটার কার্ড 20,000 টাকার বিনিময়ে। এই যে বিভিন্নভাবে তৈরি করছে এরা, প্যান কার্ড বানিয়ে দিচ্ছে 10,000 টাকা দিয়ে। এরা যারা ধরা পড়েছে প্রত্যেকটা জায়গায় তারা পুলিশ ইন্ট্রোগেশনে স্বীকার করেছে। আমি আবার বলছি, বিজেপি শাসিত কোনো রাজ্যের আমি পরিসংখ্যান না দিয়েও বলছি, কেরল এবং তামিলনাড়ু, এই দুটি রাজ্য, এখানে এত পরিযায়ী শ্রমিক আজকে সেখানে ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসেবে ধরা পড়েছে, প্রতিনিয়ত রেড চলেছে। এবং যারা ভারতীয় মুসলমান আছে
যারা আমাদের উত্তর 24 পরগনার প্রকৃত বাসিন্দা তারা চিহ্নিত করে দিচ্ছেন যে আমরা ভারতীয়, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। আজকে তাদের যে হিসাব তারা আজকে জানিয়েছে যে আমরা 10,000 টাকা, 20,000 টাকা এ ধরনের ফিক্সড রেট আছে, এই রেটে আমরা পশ্চিমবঙ্গ থেকে কার্ড সংগ্রহ করছি। এটা স্বাভাবিকভাবেই শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে একটা নির্বাচনে যেতে হারার প্রশ্ন নয়, এটা সামগ্রিকভাবে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সঙ্গে আমরা সমঝোতা করে নিচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে খুন খারাপি, অপহরণ থেকে আরম্ভ করে যেগুলো না, শুধু অপরাধ বাড়ছে অনুপ্রবেশের কারণে নয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকারটা আছে সেই সরকারের সময় সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, তারা ভোটে লিড দিতে পারলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এবং যেভাবে র্যাডিক্যালাইজেশন চলেছে, প্রকাশ্যে বক্তৃতা করা হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে দাঁড়িয়ে, যেটা দারুল হার্ব, এটাকে আমাদের দারুল ইসলামে রূপান্তরিত করতে হবে। তারা প্রকাশ্যে বলছে ব্রিটিশ আমাদের হাত থেকে ক্ষমতা নিয়েছিল আর ক্ষমতা ফিরিয়ে দিয়ে গেছে হিন্দুদের হাতে, সুতরাং আমাদের ক্ষমতা আমাদের ফিরে আনতে হবে। পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত একটা সুমোটো ব্যবস্থা হয়েছে? যেদিন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি বসিরহাটের এমএলএ ছিলাম, আমি যেখানকার চিফ গেস্ট, সেই মঞ্চের ওপরে গান চলছে, এগিয়ে চলো, এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। যেখান বাংলাদেশে চলছে সেখান পশ্চিমবঙ্গে চলছে গত 9 বছর ধরে, 10 বছর ধরে, 12 বছর ধরে। কই একবারের জন্য তো এখানকার পুলিশ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি? যেখানে প্রকাশ্যে শিক্ষিত ছেলেদের ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মগজ ধোলাই করবার জন্য, আমি কারোর নাম প্রকাশ করছি না, বহু শিক্ষিত মুসলিম পরিবার যারা উত্তর 24 পরগনা, নদিয়ার বিভিন্ন জায়গায় বাস করেন, তারা আতঙ্কিত হয়েছেন ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। তারা আমাদের কাছে আসছেন, কালকেও এসেছেন যে আপনারা কিছু ব্যবস্থা নিন, কিছু করুন। তো এইটা সামগ্রিকভাবেই এটা একটা দেশের সমস্যা। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে এবং এক্ষেত্রে আমরা বারবার বদ্ধপরিকর যে দেখুন, আমরা সকলকে এতে চাই, সমস্ত রাজনৈতিক দলের সৌবুদ্ধি সম্পন্ন যারা আছেন তাদের আমরা চাই। এখন রাজনীতির স্বার্থে তো অনেক কিছুই হচ্ছে। যারা ধর্ম মানে না, সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষতার ঝান্ডাধারী যারা আছে, তারাই তো দেখলেন রাত্রিবেলা গোপন অন্ধকারে গিয়ে ওই 70% আর 30% ভাগ করে 30%কে কেটে ভাসিয়ে দেবে ভাগীরথীর জলে, তার সঙ্গে মিটিং করে এলো। ওরা এখন রাত্রিবেলা মিটিং করছে, আমরা দিনের বেলা আপনাদের দেখাচ্ছি। আমাদের যা কিছু আছে দিনের আলোর মতো স্পষ্ট, গোপন কিছু নেই। দেখুন, সিপিআইএম কে সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সেজন্য মোহাম্মদ সেলিমের নেতৃত্বে, তার কুশল নেতৃত্বে, সুজন চক্রবর্তীদের নেতা, তারা এখন একমাত্র ব্যাংক করেছেন ওই মুসলিম ভোট ব্যাংকের ওপরে। যদি কিছু করা যায়, কখনো প্রকাশ্যে গোমাংস খেয়ে, কখনো মুসলিম লীগকে সমর্থন করে, কখনো মুসলিম লীগের সঙ্গে সরকার চালিয়ে, এখন তো এটা ওদের তো পুরনো এজেন্ডা এটা ছিলই। পাকিস্তানের দাবির সবচেয়ে বড় সমর্থক ছিল কমিউনিস্ট পার্টি। তারা দেশকে 28টা টুকরো করতে চেয়েছিল। তাদের পার্টির নেতাই প্রস্তাব দিয়েছিল যে বাংলার পূর্ব এবং পশ্চিম দিকের অংশে একটা সেপারেট মুসলিম হোমল্যান্ড যাতে তৈরি করা যায়। তো তারা তো এই বাংলার টুকরো করার পক্ষে ছিল ধর্মের ভিত্তিতে। তো এখন তারা ধারাবাহিকতা বজায় রেখেছে, তাদের ডিএনএর তো কোনো পরিবর্তন হয়নি। সেই জন্য কালকে চলে গেছে ওখানে ওই 70%, 30% করতে। And will this demography be your election issue this year? Will this demography be demography? It's a national issue, I think so. No, will this be your issue? আমরা তো বলেই যাচ্ছি এটা র্যাডিক্যালাইজেশন বাড়ছে। এটা আমাদের না, জিজ্ঞাসা করে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করুন। আমাদের অবস্থান তো স্পষ্ট যে ভারত মে আগার রহনা হোগা বন্দে মাতরম कहना होगा। এটা তো আমাদের স্লোগান, আমাদের তো নতুন করে বোঝাবার কিছু নেই। বন্দে মাতরমকে যদি সেদিন টুকরো না করে দেওয়া হতো 1937 সালে, তাহলে 1947 সালে ভারত ভাগ হতো না। যদি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়ন না করা হতো,
তাহলে সুভাষ বোস ভারত ভাগ হতে দিতেন না। ওই জয় হিন্দ ধ্বনিতেই ভারতবর্ষ এক থাকতো। আমরা একটা গৃহযুদ্ধ ফেস করতাম, কয়েক লক্ষ মানুষ হয়তো মারা যেত, কিন্তু অবশ্যই 20 লক্ষ মানুষ মারা যেত না। এই দেশ এক থাকতো। অভয়ের বাবা মা এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে কি কারণে?